আরও সোজা হয়ে বসে পকেটে হাত দিয়ে ফোন বের করে ঘাঁটতে ঘাঁটতে কাছাড়া ভাব নিয়ে বলল, যা পরিচয় তাই লিখছি, এতে এত ঢং করার কি আছে? যা তুই, তোর না কাল বিয়ে? রোদেশি উঠে যেতে যেতে বলল। মাঝে মাঝে আমার মনে হয় তুমি মানব না। রোদেশির কথা শুনে আরও সে রাগী দৃষ্টিতে রোদেশির দিকে তাকাতে রোদেশি মেকি হেসে বলল, তুমি তো মানব না, মহামানব। এক দৌড়ে বাইরে আসতেই মহামানব কথাটা আরোহী আরুষকে বলতো রাগ করে। আজ রোদসী তার রিপিট করছে। আরোহী প্যাকেটগুলো খুলে দেখছে, সবগুলো পোশাক খুব সুন্দর, তবে সবগুলো শাড়ি, যা দেখে আরোহী খানিকটা চিন্তায় পড়ে গেল। কারণ সে তো শাড়ি পরতেই পারে না। থাক, পরেরটা পরে দেখা যাবে, এখন সবগুলো কাপড়ে রেখে দেওয়াটাই বেটার। আরোহী সবগুলো কাপড়ে রেখে বেলকুনির উদ্দেশ্যে পা বাড়াবে, হঠাৎ ফোনের শব্দে ভুরু কুঁচকে ফেলো সে। এত এত ফোনের যন্ত্রণায় এখন তার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়িয়ে বনবাসে চলে যেতে, কিন্তু সেটা তো আরোহী পারবে না। তাই বিরক্ত হওয়া সত্ত্বেও কল রিসিভ করলো সে। হ্যালো ম্যাম, ইস্কি কোম্পানির সাথে একরকমই আরেকটা কোম্পানি এমন কাজ করে, তাও আবার ইস্কি কোম্পানির সাথে হাত মিলিয়ে। নাম কি কোম্পানির? ডুবলে স্টার কোম্পানি। আরোহী ভুরু কুঁচকে বলল, ডাবল স্টার? এই নামে কোনো কোম্পানির নাম তো শুনিনি। ম্যাম, এটা নতুন মার্কেট পেয়েছে, কয়েক মাস হয়েছে, শুধু এটা উদ্বোধন হয়েছে। বাহ, ডিম ফুটতে না ফুটতেই ডানা গজিয়েছে, বেশ ভালো। বাট আমি ওখানে যাব না। আমার হয়ে তুমি ওয়ার্নিং লেটারটা পাঠিয়ে দিও সুলতান। বলে আরোহী ফোন কাট করে দেয়। হঠাৎ কিছু একটা মনে হতেই সে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে গেল। সিটি হসপিটালের সামনে গাড়ি পার্ক করে ভেতরে ঢুকে গেল। 207 নম্বর কেবিনে ঢুকতেই তার নজর কালো এক অতি পরিচিত শুভ্র মানব। কানে স্ট্যাথোস্কোপ লাগিয়ে খানিকটা ঝুঁকে বাচ্চাটার হৃদস্পন্দন দেখতে দেখতে এটা সেটা বলছে, সাথে বাচ্চাটিও খিলখিল করে হাসছে। আরোহী দরজায় দাঁড়িয়ে ওই মানবটাকে পর্যবেক্ষণে ব্যস্ত। আরে আফামনি যে! হঠাৎ কারোর সম্বোধনে নড়েচড়ে উঠল আরোহী। ঘাড় ঘুরিয়ে দেখলো বাচ্চাটির মায়ের দিকে। এক পলক ডাক্তার আরুশ খানের দিকে তাকিয়ে মুচকি এসে এগিয়ে গেল বেডের দিকে। বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে পড়ল, কেমন আছো বাবা? খাবার আর ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? ছেলেটি মাথা ঝাঁকিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, মানে সে খাচ্ছে। আরোহী মুচকি হেসে পড়ল। গুড বয়। এবার সে আরুষের দিকে ঘুরে পড়ল। ওকে রিলিজ দেবে কখন ডক্টর? আরুষ এতক্ষণ এক দৃষ্টিতে আরোহীকে দেখছিল। এই মেয়েটাকে সে এত কষ্ট দিয়েছে, ভাবতেই তার কষ্টে আর নিজের প্রতি রাগে বুক ফেটে যাচ্ছে। অথচ মেয়েটা কত সুন্দর মিথ্যা হাসি দিয়ে সবকিছু আড়াল করে রেখেছে। তার সকল কষ্ট, খারাপ লাগা সবকিছুই একটা মিথ্যা হাসির পেছনে লুকিয়ে আছে। আরুহির প্রশ্নে আরুষ খানিকটা চমকে উঠে আমতা আমতা করে বলল, আগামী 2-1 দিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, আর বিল ভাউচারটা আমাকে দিয়ে দেবেন, আমি পে করে দেব। বলে আরোহী বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। আরুষ আরোহীর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার তো বলার কিছুই নেই, কি বলবে সে আর কোন মুখে বলবে। আরোহী গাড়ি চালিয়ে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে ব্রেক করে। জানালা দিয়ে সেই বিল্ডিংয়ের দিকে তাকাতে নজর এলো বিল্ডিংটির নাম চৌধুরী গ্রুপ। আরোহী মুচকি হাসলো। মায়ের সাথে অভিমান করে বাবার সাথেও কম কথা বলে সে, তবে মাঝে মাঝে মেসেজে কথা হতো বাপ বেটির। আরোহী ভেতরে ঢুকে রিসেপশনে আসতেই রিসেপশনে মেয়েটি উঠে দাঁড়ালো। কাকে চান? আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার দিকে। ওভার স্টাইলিশ মেয়েটা, চুলগুলো ঘোড়ার লেজের মতো স্ট্রেট করে কালার করা, আর অপরিচিত আটা ময়দা মাখা মুখে। আরোহী নাক মুখ কুচকে বলল, আবরার চৌধুরী আছেন? রিসেপশনে মেয়েটি আরোহীর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করতে লাগলো। আরোহী নিজের দিকে তাকিয়ে দেখে একটা লং শার্ট আর প্যান্ট, যা আবার নিচ দিয়ে ফোল্ড করা, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, চুলগুলো ছেড়ে দেওয়া, সাথে লেডিস শু। একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে তাকে। আমাকে দেখা শেষ হলে যদি বলতেন যে আবরার চৌধুরী কোথায়, তাহলে ভালো হতো। রিসেপশনে থাকা মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, স্যার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, এখন দেখা করা যাবে না। আরোহী পুরকুচকে বলল, কত তলায় মিটিং?
সপ্তম তলায়, কিন্তু এখন স্যার দেখা করতে পারবে না। আরোহী মেয়েটার কোনো কথা না শুনে লিফটে ঢুকে সপ্তম বাটনে ক্লিক করতে লিফট বন্ধ হয়ে যায়। রিসেপশনে মেয়েটি বেশ অনেকবার ডাকলো, আরোহীর কিছু হলো না। সে সপ্তম তলায় উঠে সোজা মিটিং রুমে চলে গেল উইদাউট পারমিশন। হঠাৎ করেই মিটিং রুমে কারোর প্রবেশে সবাই ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকালো। আপনারা তখন কোনো কিছু নিয়ে ডিসকাস করছিল। হঠাৎ একটা মেয়ে মিটিং রুমে ঢুকতেই তার মনোযোগ নষ্ট হলো। কিন্তু মেয়েটাকে দেখা মাত্রই আপনারের বিরক্ত হবার বদলে মুখে এক চিলতে হাসির রেখা দেখা গেল। মেয়েকে চিনতে তার ভুল হয়নি। সে সোজা দাঁড়িয়ে গেল, আরোহীকে এগিয়ে আসতে আসতে বলল, কেমন আছেন মিস্টার আবরার চৌধুরী? আপনার মুচকি হাসি হেসে বলল, আমি তো ভালোই আছি। আপনার কি খবর মিস আরোহী চৌধুরী? আরোহী দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আপনারও আলতো হেসে মেয়েটাকে একটু ঝুঁকে ছুঁয়ে দিয়ে দিল। আপনার আলতো হেসে মেয়েটাকে বুকে টেনে নিল। কতদিন পর সে মেয়েটাকে একটু ছুঁয়ে দিল। খুশিতে আপনারের চোখে জল চলে এসেছে। রুমের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনারও আরোহীর দিকে, তারা তো কিছুই বুঝতে পারছে না। খান গ্রুপের এমডি মাহাবিন খান আয়াতকে চেনেন ম্যাম? খুব ভালো গান করেন উনি। আরোহী থমকালো। সুলতান হঠাৎ ফোন করে তার মায়ের কথা বলছে কেন? সুলতান তো জানার কথা না যে মাহাবিন খান আয়াত তার জন্মদাত্রী মা। হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে সুলতান? ম্যাম আসলে কিছু ইনভেস্টিগেশন করতে গিয়ে খবর পেয়েছি কেউ ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু যে করেছে সে আড়াল থেকে কলকাঠি নাড়ছে। আরোহী চমকে উঠল। সে জানে তার মায়ের আগের অনেক শত্রু ছিল, এখনো আছে, কিন্তু আরোহী তার মাকে নিয়ে কখনোই কোনো চিন্তা করতো না, কারণ আয়াত নিজে প্রোটেক্ট করতে পারে। কিন্তু কেউ যে সোজা মারার প্ল্যান করবে সেটা আরোহীর ধারণার বাইরে। তুমি খোঁজ নিয়ে দেখো তো কোনো ক্লু পাও কিনা, আর পেলে সরাসরি জানাবে আমায়। আসলে ম্যাম আজ নাকি ওনার বাড়িতেই কি অনুষ্ঠান আছে, আর কেউ একজন সেটাকে কেন্দ্র করে তারা ছক সাজাচ্ছে। আরোহী ভুরু কুঁচকে সন্ধ্যান কণ্ঠে বলল, এত কথা তুমি কি করে জানলে সুলতান? সুলতান খানিকক্ষণ নীরব থেকে বলল, ম্যাম আপনি সাজিদ খন্দকারের ড্রাগস, তাই এমন কমপ্লেন দিয়ে একটা গোপন ক্যামেরা সেট করিয়েছি। সাজিদ খন্দকার তা জানে না। তার ড্রাগসে কি কথা হয় সব রেকর্ড হয়ে যায়। সেখানেই সাজিদ খন্দকার কাকে যেন বলেছিল মাহাবিন খান আয়াতকে মারার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে না, তার চেয়েও বড় মাপের কেউ করেছে। আমি জানার সাথে সাথেই আপনাকে বললাম, অনেক বড় বিজনেস ওমান, ওই সাথে খুব ভালো মানুষও, ওনাকে কেউ মারার চেষ্টা করতে পারে। আর কিছু জানো? ম্যাম আমি যতটুকু বুঝতে পারছি তা হচ্ছে আজ ওই অনুষ্ঠানে কেউ ছদ্মবেশ ধরে ঢুকতে পারে। ম্যাম আমি শিওর না, তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, অনেক বছর ধরে তো এসব নিয়ে ঘাটাঘাটি করি, তাই এসব দিকে সন্দেহের প্রবণতাটা বেশি। ইটস ওকে, তুমি দেখো আর রেকর্ডটা আমার ফোনে পাঠিয়ে দাও। জি ম্যাম। আরোহী কল কেটে ঘড়িতে সময় দেখে নিল বিকেল 5টা। আরোহী তড়িঘড়ি করে সেম ড্রেস আপে বেরিয়ে গেল কোন এক গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি করার জন্য। 7বারের মতো ফোনের রিংটনে বাজতে বাজতে কেটে গেল, যা দেখে আরোহী দীর্ঘশ্বাস ফেল। পুনরায় আবার সশব্দে বেজে উঠতে আরোহী নির্লিপ্ত ভঙ্গিতে বসে থেকে ফোনটা পিক করে কানে নিল। আরুর বাচ্চা আরু, ফোন কই? আর তুই কই? ফোন ধরতেই পারবি না তো ইউজ করিস কেন? ফার্স্ট অফ অল আমি আয়ুর বাচ্চা আরু, সেকেন্ড আমি ব্যস্ত ছিলাম। আরোহীর ঝরঝরে পরিষ্কার কণ্ঠ। ওপাশ থেকে আওয়াজ শোনা গেল না, শোনা গেল কেবল মাত্র দীর্ঘশ্বাস। তুই কি আসবি না? রোদেশীর কণ্ঠে অনুরোধ। আরোহী বিরক্তি নিয়ে বলল, আমি কি একবারও বলেছি আসবো না? তুমি গায়ে হলুদের আসরে বসো, আমি আসছি। রোদেশী হাসলো। তার বোনটা এমনই, যা বলবে তাই করবে। যদি সে একবারও বলে সে যাবে, তাহলে সে যাবে।
ঠিক আছে, চলে আয় তাড়াতাড়ি, বেশি ওয়েট করাস না। শোনো রোদাপু, বল। আরোহী আমতা আমতা করে বলল, আমি কিন্তু শাড়ি পরতে পারবো না, মানে পারি না আমি, তাই আমি শাড়ি পরবো না। তোকে নিজে পড়তে হবে না, তুই নিয়ে আস, আমি পরিয়ে দেব। আরোহী ইচ্ছে না থাকা সত্ত্বেও বলল। ঠিক আছে বলে ফোনটা কেটে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে সন্ধ্যা 7টা বাজতে চলো। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে কাবার থেকে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি বের করলো। শাড়ির ওপর খুব সুন্দর পাথরের পুঁতি দিয়ে ডিজাইন করা, যা বেশ গর্জিয়াস না হলেও স্ট্যান্ডার্ড। আরও ব্যাগের শাড়ি পরার সকল কিছু নিয়ে একটা হলুদ রঙের লং শার্ট আর প্যান্ট পরে মাস্ক লাগিয়ে বের হয়ে গেল। আজ প্রায় 9 বছর পর আরোহী এসে দাঁড়িয়েছে খান মেনশনের সামনে। এই খান বাড়িতেই তো তার অঢেল স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি আড্ডা, কত কষ্ট পাওয়া, কান্না করা সবই আছে। কত সূক্ষ্ম বিষয় সে কেঁদে কেটে বাড়ি মাথায় করতো, এখন কত হাজার ব্যথা বুকে বহন করে হাসি মুখে কাটিয়ে দিচ্ছে সে। খবর কি কেউ জানে? সকল অভিমান একপাশে রেখে তো আজ সে খান বাড়িতে পা দিচ্ছে। কিন্তু সবার উপর থেকে অভিমান কমলেও দুটো মানুষের উপর থেকে অভিমান তার কমবে না। আরোহী গেট ঢেলে সামনে ঢুকতেই খেয়াল করলো আজ খান মেনশন ফেরি লাইট দিয়ে আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। চারপাশের মানুষের ভিড়, কেউ কেউ আরোহীকে অবাক চোখে দেখছে। আরোহী মাস্কের আড়ালেই হাসলো। মানুষদের দৃষ্টি যে তার বড্ড চেনা, তার এই অদ্ভুত লুকে যেন সে দ্রুত পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতর। অনেক চেনা মুখ, ভীষণ প্রিয় মুখ এখানে আছে, কিন্তু কেউ হয়তো তাকে চিনতে পারছে না। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে আরোহী থমকে গেল, চোখ দুটো ছলছল করে উঠল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সবুজ রঙের শাড়ি পরা মহিলাদের দিকে। সিঁড়ি পেয়ে নিচে নেমে আসছে আয়াত এবং বড় দুটো মেয়ে আছে তার, অথচ কেউ দেখলে বোঝার উপায় নেই তার পুরনো অ্যাটিটিউডের বিন্দু পরিমাণও কমেনি। হাতে ব্যান্ডেড ঘড়ি, মোবাইল টিপতে টিপতে নিচে নেমে আসলো। আর তার চুলগুলো খোপা করে ফুল লাগানো, ফুলগুলো নিশ্চয়ই তার বাবা লাগিয়ে দিয়েছে। আয়াত খোপা করলে আবরা সেই খোপায় ফুল লাগিয়ে দেয়, এটা তাদের পুরনো অভ্যাস, যা আরোহী ছোটবেলা থেকেই দেখে আসছে। আরোহী হাসলো, কত ভালোবাসা তার বাবা মায়ের মাঝে। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে চলে গেল। আরোহী এক পলক তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে উপরে চলে গেল। দোতলার সবচেয়ে শেষ রুমটা আরুশ খানের, তার অপোজিটের রুমটা মিরাজ ভাইয়ের, তার থেকে সামনে দুটো রুম পরে রোদসী আপুর রুম। এবারের আনাচে কানাচে সকল কিছুই আরোহীর মুখস্থ, তবে এত বছর একটু চেঞ্জ হয়নি, দেখে বেশ চমকালো সে। আরোহী রোদসী আপুর রুমের সামনে এসে সোজা ঢুকে পড়ল রুমের ভেতর। আরোহীকে দেখে রোদসী বসা থেকে উঠে দাঁড়ালো। রুমের মধ্যে বেশ একটা মানুষ ছিল না, সব রোদসী আপুর কলিগ কয়েকজন। সে তাদের অনুরোধ করে বের করে দিল রুম থেকে, সোজা দরজাটা লাগিয়ে দিল। আরোহী বিছানার উপর বসে ব্যাগ থেকে শাড়ি টাড়ি সব বের করলো। এই প্রথম মাস্ক খুললো রোদসী আপুর সামনে। আপু এগিয়ে এসে আরোহীর মুখটা আঁচলে তুলে পড়ল, মাশাআল্লাহ, আমার বোনটা খুব সুন্দর দেখতে হয়েছে, একদম আয়ুমার মতো। তুই ছোট থেকে খুব সুন্দর ছিলি, কারণ নজর না লাগুক। যা ফ্রেশ হয়ে আয়। আরোহী আর কোনো কথা বলল না, পা বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতে দেখে রোদসী শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রোদসী আরোহীকে শাড়ি পরিয়ে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলগুলো সেট করতে করতে বলল, দেখলি আরু, তোর ভাগ্যটা কত ভালো, যার বিয়েতে এসেছিলি সেই তোকে সাজিয়ে দিচ্ছে। এত ভালো ভাগ্য কজন পায় বল? আরোহী মুচকি হাসলো। দেখতে হবে না কার বোনটা? সব সেট করা শেষ করে রোদসী তার ড্রয়ার থেকে অর্নামেন্টস বের করে আরোহীকে পরাতে পরাতে বলল, আরু, আজ আমি বেশ অবাক হচ্ছি রে। আরোহী ভুরু কুচকে বলল, কেন? না মানে, তুই তো সাজতে একদমই চাস না, তাহলে আজ আমি যেভাবে বলছি সেভাবে কিভাবে সাজছিস, আমি তো অবাক। আরোহী ঘাড় ঘুরিয়ে রোদসীর দিকে তাকিয়ে বলল, তোর মনে আছে কিনা জানি না, তবে আমার মনে আছে অনেক বছর আগে আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার বিয়েতে আমি তোমার মন মতোই সাজবো। তাই তুমি সাজাচ্ছ, আমি চুপ করে দেখছি।
কারণ আরোহী চৌধুরী কখনো তার কথার খেলাপ করে না। বলেই উঠে দাঁড়ালাম, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখতে লাগলাম। না, খারাপ লাগছে না। রোদেশি আপু আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে নিজের চোখের কোণা থেকে কাজল এনে আমার কানের পিঠে লাগিয়ে দিল আর বলল, আমি কুসংস্কার বিশ্বাস করি না, তবে তোর ক্ষেত্রে রিস্ক নিতেও চাই না। অনেক সুন্দর লাগছে, একদম পরীর বাচ্চা। যদিও তুই পরীর বাচ্চাই। আরুহি আর চোখে রোদেশির দিকে তাকিয়ে বলল, হয়েছে, পাম মারা শেষ হয়েছে। এত পাম তুমি দিতে পারো। যদি আমি নিতে পারতাম, উফ, আই থিঙ্ক এতদিনে আকাশেই উড়ে যেতাম। হঠাৎ দরজায় কেউ নক করতে আরোহী আর রোদেশি একে অপরের দিকে তাকালো। রোদেশি এগিয়ে গিয়ে দরজাটা খুলতে আরোহী নজর গেল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। চোখ দুটো ছলছল করে উঠল আবারও। ফুপি মা। আরোহীর কাপা কণ্ঠ। রাইসা চমকে উঠল, দৃষ্টি রোদেশিকে পেরিয়ে ছুটে গেল তার পিছনে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের শাড়ি পরা মেয়েটার উপর। ফর্সা সম্মিশ্রণ গায়ের রং আর বড় বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ এ যেন জানান দিচ্ছে এটা তার সেই ছোট্ট আদরের আরু। রাইসা পুনরায় রোদেশির দিকে তাকালো, চোখ দুটো তার ছলছল করছে। ইশারায় জানতে চাইল, এটা কি সত্যি আরু? রোদেশি মায়ের ইশারার মর্মার্থ বুঝতে সক্ষম। সেও মাথা ঝাঁকিয়ে উত্তর দিল যে সে যা দেখছে তাই সত্যি। রাইসা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। চোখের পানি লুকানোর জন্য তৎক্ষণাৎ বিপরীত দিকে ঘুরে দাঁড়ালো। আরুহি এগিয়ে গেল তার প্রিয় মানুষটার দিকে। ছোট থেকে কি কাজ নেই যা দুজন মিলে করেনি? কত হাসি তামাশা, কত আড্ডা স্মৃতি জমা আছে হৃদয়ের মণিকোঠায়। আরোহী হুট করে গিয়ে রাইসার পিছন থেকে জড়িয়ে ধরল। আমার সাথে কথা বলবে না ফুপিমা? রাইসা কান্না আটকানোর চেষ্টায় খানিকটা কেঁপে উঠল, খানিকটা থেমে গিয়ে বলল, ছাড় আমাকে, আমি তোর কেউ না, আর না তুই আমার কেউ হোস। আরোহী আরো শক্ত করে জাপটে ধরে আদুরে কণ্ঠে বলল, সরি তো ফুপিমা, ইউ নো না ফুপিমা, আরো লাভস ইউ ভেরি মাচ। রাইসা বাচ্চাদের মতো নাক টানতে টানতে বলল, লাভ নাই ছাই, তুই তো একটুকু ভালোবাসিস না আমাকে। ভালোবাসলে কি এত বছর এই ফুপু থেকে দূরে থাকতিস নাকি? মানলাম ওই দিন একটু বেশি হয়ে গেছিল, তাই বলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে নাকি? এত জেদ কেন তোর? উফ ফুপিমা, তুমি কি আজ আমার জাপটে ধরে রাখবে না নাকি? তোমার মেয়ের না আজ বিয়ে? যাও, ওকে ধরে কিছু কান্নাকাটি করো, যাও। আরোহীর কথা শুনে রাইসা সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল, আরে হ্যাঁ, আমি তো এসেছিলাম রোদকে দেখে নিয়ে যেতে। সবাই ওর জন্য অপেক্ষা করছে, আর তোর জন্যই তো ভুলে গেছিলাম। যাই হোক, আমি গেলাম, ওর শেষ হলে নিচে নিয়ে আসো তো। রাইসা রোদেশির কাছে এসে গালে হাত রেখে আলতো করে কাঁদো কাঁদো হয়ে কণ্ঠে বলল, মাশাআল্লাহ, অনেক মিষ্টি লাগছে আমার ডাক্তারনিকে। বেঁচে থাক মা, সুখে থাক। পিছন থেকে আরোহী বলে উঠল, রোদাপু, এক কাজ করো, এক গ্লাস পানিতে তোমার আঙুল নাড়িয়ে ফুপিমাকে খেতে দাও। রোদেশি ভুরকুচকে আরোহীর দিকে তাকিয়ে বলল, কেন? আরে ফুপিমাই তো বললো তোমাকে নাকি মিষ্টি লাগছে, এখন সত্যি সত্যি মিষ্টি লাগছে কিনা একটু চেখে দেখো। বলে সে মুখ টিপে হাসলো আরোহীর কথা শুনে। রোদেশিও মুচকি হাসলো। রাইসা ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, বেশি পাকা হয়ে গেছিস না? বাদরামি করিস আমার সাথে? তাড়াতাড়ি নিয়ে আয় ওকে। আরোহী ঠোঁট বাঁকিয়ে বলল, যত দোষ নন্দ ঘোষ, এই আর কি। যাও যাও, নিয়ে আসছি তোমার ডাক্তার নিমাইয়ারে। রাইসা মুচকি এসে আরোহীর মাথায় একটা থাপ্পড় দিয়ে চলে গেল। আরোহী কোমরে হাত দিয়ে রোদেশির দিকে তাকিয়ে বলল, শেষ আপনার সাজুগুজু, এবার যেতে পারি আমরা? রোদেশি মুচকি এসে আরোহীর কাছে এসে তার মুখটা আঁচলে তুলে কপালে একটা চুমু খেয়ে বলল, আমি জানি আরু, তুই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এমন বিহেভ করছিস। আমি এও জানি তুই কিছু কিছু বিষয় নিয়ে বেশ দোটানায় আছিস। আমি কিছু জিজ্ঞেস করব না তোকে, বাট একটা কথাই বলবো, কিছু কিছু সময় বিবেক থেকে আবেগকে বেশি গুরুত্ব দিতে হয়।
কিছু জিনিসের ডিসিশন বিবেক নিতে অক্ষম, যা আবেগ খুব সহজেই নিতে পারে। নিজের মনের কথা শোন, খুঁজে দেখ তোর মন কি চাই। আরুহি কিছু বলল না। রোদেশি ও তার কথা বাড়ালো না। চলো নিজে যাই। হঠাৎ আরোহীর ফোনে কল আসায় সে রোদসীকে এগুতে বলে ফোনটা পিক করে। রোদসী এক পলক আরোহীর দিকে তাকিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বের হলো। হ্যাঁ সুলতান বলো। অপর পাশ থেকে কিছু বলতে আরোহী বাঁকা হেসে বলল, তুমি একটু খাতির যত্ন করো, শত হোক আরোহী চৌধুরীর মেহমান বলে কথা, যত্নের যেন কমতি না থাকে। পরে আসছি আমি। বলে আরোহীর ফোনটা রেখে এক পলক নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আরোহী রুম থেকে বের হয়ে এক পলক আরুষের রুমের দিকে তাকালো। সেটা বন্ধ। সামনে তাকাতেই দেখলো মিরাজের রুমের দরজাটা খোলা। আরোহী ধীর পায়ে এগিয়ে গেল মিরাজের রুমের দিকে। ভেতরে উকি দিয়ে দেখলো কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে ভেতরে ঢুকলো সে। ছোটবেলা থেকেই এই মিরাজের রুমটা তার ভীষণ পছন্দের। বিছানার উপর বসে কিছু একটা ভাবছে। হঠাৎ কোথা থেকে যেন একটা তোয়াল এসে পড়লো ঠিক আরুর মাথায়। তোয়ালে সরিয়ে সামনে তাকাতে দেখলো মিরাজ শেরওয়ানি পরে গায়ে পারফিউম লাগাচ্ছে। হয়তো সে আরুকে খেয়াল করেনি। মীর ভাইয়া। ওহ রোদ, তোর না গায়ে। মিরাজ থমকে গেল। এটা তো রোদের কণ্ঠ না। তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালো সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চিনতে তার মোটেও ভুল হয়নি। মিরাজ ধীর পায়ে এগিয়ে এসে আরোহীর গাল জড়িয়ে ধরে পড়ল। বনু তুই, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? তুমি সত্যি দেখছো ভাইয়া? আরোহী জোরে একটা চিমটি কাটলো মিরাজের হাতে। মিরাজ আহ শব্দ করে সেখানে টলতে টলতে পড়ল। তুই কখন এলি আরু? জানিস তুই তোর এই ভাইটা তোকে কতটা মিস করছে? জানি তো, তুমি আমাকে অনেক অনেক মিস করছো, তাই তো আসলাম তোমায় দেখতে। তুই কি আবার চলে যাচ্ছিস আরু? আরোহী মুচকি হেসে বলল, সে কথা পরে হবে, এখন তাড়াতাড়ি রেডি হতো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বলে আরোহী রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল হলো সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরোহী নিচে নেমে আসতেই তার নজর করলো মেরুন রঙের শাড়ি পরা মহিলার দিকে। মাথায় আধা পাকা চুল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরোহী এগিয়ে গেল সেই মহিলার দিকে। মামিমা। মীরা চুপ করে আরোহীকে পর্যবেক্ষণ করছে। আরোহী আদরে কণ্ঠে বলে উঠল, মামিমা, আমায় চিনতে পারছো না? আমি আরোহী। মীরা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আরোহী, আরু, তুই এতদিন পর? আই ক্যান বিলিভ দিস। আরোহী মুচকি এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি এসেছি মামিমা। মীরা আরোহীর কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আরোহী একে একে সবার সাথে কথা হলো। সবাই খুব বেশি অবাক। এদিক সেদিক তাকাচ্ছে এক পলক সেই মানুষটাকে দেখার তৃষ্ণায়। হঠাৎ তার চোখ যায় খান মেনশনে মেন গেটে ব্ল্যাক সাথে হাঁটা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে আরুশ খান। কাছাকাছি আসতেই আরুর চোখ পড়ে আরুষের চোখে। দৃষ্টি শান্ত তার। আরুষ থেমে গেল। আরুই ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। আরুষ ভাবলো হয়তো আরু তার সাথে কথা বলতে আসছে, কিন্তু তার ধারণা পুরোপুরি মিথ্যা প্রমাণ করে আরোহী তাকে পাশ কাটিয়ে পিছনে চলে গেল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আরোহী সবার সাথেই কথা বলেছে টুকটাক, কিন্তু তার মায়ের সাথে না। মায়ের উপর তার বড্ড অভিমান। আরোহী আনমনেই হাঁটছিল পুলের পাশ দিয়ে। হঠাৎ একটা ইট বা পাথর জাতীয় কিছুতে পা আটকে পুলের উপর পড়ে যেতে নিলে কেউ তার হাত ধরে আটকায়। আরোহী পিছনে তাকিয়ে দেখলো তার হাত ধরে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়াত। চোখে কালো ফ্রেমের চশমা থাকে, চোখ দুটির ভাষা ঠিক ঠাউর করতে পারছে না আরু। আয়াত টান দিয়ে আরুকে সোজা করে দাঁড় করালো। আরোহী কিছু বলতে নিবে তার আগে আয়াত তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন তো মিস আরোহী চৌধুরী। বলে গটগট পায়ে চলে গেল। আরোহী নাক ফুলিয়ে মায়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কই সেও রাগ করে কথা বলবে তা না,
উল্টো তার উপরে রাগ করে কথা বলছে। আরও তো ভুলে গিয়েছিল তার মা তো মাহাবিন খান আয়াত, সে সবার থেকে ডিফারেন্ট চরিত্র বহন করে। আরোহী নিজের মায়ের কথা চিন্তা করছে আর হাঁটছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। আরুষ দাঁড়িয়ে আরোহীর পিছনে ঘুরে আকাশের দিকে খানিকটা এগিয়ে এসে, কিছু বলবেন ডক্টর আরুষ খান? আমি সত্যি সরি। ফার্স্ট অফ অল, আমি আরোহী চৌধুরী, নট আরু। অ্যান্ড সেকেন্ড, সরি কেন বলছেন? আমার সকল কাজের জন্য আমি দুঃখিত আরোহী, আমি সত্যি সরি। আরোহী ভুরু কুচকে তাকালো আরুষের দিকে। দেখুন ডক্টর, আমি একজন সাইকোর সাথে ভীষণ ছোট আমার মন মানসিকতা। এটা আমার কথা নয়, একসময় আমার ভীষণ প্রিয় একজন মানুষের কথা এটা, যা এখন আমি শুধুমাত্র স্মৃতি হিসেবে রেখেছি আমার কাছে। আজ আমি আপনার কাছে একজন সাধারণ মানুষ, আর আপনি আমার কাছে একজন সাধারণ ডক্টর, আর কিছুই না। আশা করি আমার কথার মর্মার্থ বুঝতে সক্ষম হয়েছেন আপনি। বলে আরোহী পিছনে ঘুরে গটগট পায়ে চলে গেল। আরুষ ঠিক একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে পড়ল, কিছু বলল না আর না কিছু আর না আরুকে আটকালো। কোন অধিকারে আটকাবে সে আরুকে? আজ তার হাতে তো কোনো অধিকারই নেই, অবশিষ্ট নেই। যা ছিল তা আরু চলে যাবার সময় সব ছিন্ন ভিন্ন করে চলে গিয়েছিল। আরু হেঁটে স্টেজের দিকে যেতেই শুনতে পেল কেউ একজন অ্যানাউন্সমেন্ট করছে তার মাকে গান গাইতে। এখন আর আয়াত গান করে না, মনোযোগ দিয়ে ব্যবসাটা সামলায়। তাই বহুদিন পর মায়ের গলার গানের লোভটা সামলাতে পারেনি। দ্রুত পায়ে স্টেজের এক কোনায় গিয়ে চেয়ারে বসে পড়ল। আয়াত স্টেজে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এবার ওপার তোলপাড় একা। গান শেষ হতে চারপাশ মুখরিত হলো করতালির শব্দে। এত পুরনো একটা গান এতদিন পর এত সুন্দরভাবে উপস্থাপন করাই বেশ ভালো লাগলো সবার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আরোহী ঠিক একই জায়গায় বসে ফোন ঘাঁটছে। হঠাৎ তার সামনে কেউ খাবার ধরে সে চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? আমি কি কখনো তোকে খাইয়ে দেইনি? নে তাড়াতাড়ি হা কর, আমার আবার সময় নেই তোকে 2-3 ঘন্টা নিয়ে খাওয়াবো। মিরাজের কথা শুনে আরোহী তৎক্ষণাৎ মুখ খুলে হা করলো। মিরাজ খাবারটা মুখে দিয়ে সোজা হয়ে বসলো আরোহীর দিকে, তাকিয়ে মুচকি হেসে তার মুখে থাকা খাবারে হাত দিয়ে মুছতে মুছতে বলল, তোর ছোটবেলার স্বভাবটা এখনো যায়নি আরু। খাওয়ার সময় মুখের সাইডে খাবার লাগানো কি তোর অভ্যাসে পরিণত হয়েছে নাকি? আরোহী দাঁত কেলিয়ে হেসে বলল, ওটা অভ্যাস না ভাইয়া, বদ অভ্যেস হবে। মিরাজ মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ বুঝি, তাড়াতাড়ি খা। হঠাৎ আরোহীর ফোনে কল আসাই আরোহী এক পলক মিরাজের দিকে তাকিয়ে ফোনটা পিক করলো। হ্যাঁ সুলতান বলো। অপর পাশ থেকে সুলতান কিছু বলতেই আরোহী উঠে দাঁড়াতে বলল, আচ্ছা তুমি বসো, আমি আসছি। বলে আরোহী ফোনটা কেটে মিরাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার এক্ষুনি যেতে হবে, একটা দরকারি কাজ আছে। মিরাজ কিছু বলতে নিবে তার আগে আরোহী চলে গেল। মিরাজ নিজের খাবার নিজের মুখে নিয়ে চিবাতে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়েটা আর ঠিক হবে না। হাতে পায়ে শুধু লম্বা হলেই স্বভাব একটু চেঞ্জ হলো না। আগেও নিজের কথা শেষ হলে কারো কথা শোনার প্রয়োজন মনে করতো না, এখনো সেই একই। আর এজন্য যে কত কিছু সাফার করবে তা কোনো ঠিক ঠিকানা নেই। বলে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। আরও গাড়ি নেওয়ার জন্য পার্কিং এরিয়াতে এসে দাঁড়ালো। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, যেই কাজে যাচ্ছ সেটা মোটেও সহজ না, নিজের রাগ কন্ট্রোল করতে শিখো। সবসময় চোখ কান খোলা রাখবে, প্রতিটি পদক্ষেপ নেবার আগে ভেবে চিনতে নেবে। তোমার এই ছোট পদক্ষেপ যেন কারোর কোনো ক্ষতি না হয়। আর সব কিছু বিবেক দিয়ে বিচার করতে যাবে না, আর নিজের হাতে আইন তুলে নিলেও প্রুফ রাখবে না। তোমার মাও কোনো
কাজে প্রমাণ রাখতো না। আশা করছি তুমিও রাখবে না। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। সবুজ রঙের শাড়ি পরিহিতা আয়াতকে নজরে এলো তার। চোখের গাঢ় চাহনি যেন মোটা কালো ফ্রেমের নিচে আড়াল করতে চাইছে। চুলগুলো এখনো সেই আগের মতোই লম্বা, সেই কণ্ঠে তেজ। আরোহী কিছু না বলে গাড়িতে উঠে পার্কিং এরিয়া থেকে বের হলো। সাইড মিরর দিয়ে এখনো আয়াতের অবই স্পষ্ট। আরোহীর একটা জিনিসই খটকা লাগছে, সে যে কোনো অপারেশনে যাচ্ছে সেটা তার মা জানলো কি করে? তার মানে তার মা জানতো তার উপরে কেউ আক্রমণ করবে। জানতোই যখন কোনো স্টেপ নেয়নি কেন? জানতোই যখন কোনো স্টেপ নেয়নি। আরোহীর ভরসায় উত্তর মেলে না। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ঘোরালো। নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পার্ক করে গাড়ি থেকে নেমে আশপাশ তাকিয়ে মোবাইলে কারোর নাম্বারে ডায়াল করতে করতে ভিতরে ঢুকলো। ফোনটা লাউড স্পিকারে দিয়ে কাবার থেকে একটা কালো রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করলো। হ্যালো। জি ম্যাম। 5 মিনিটের মধ্যে আমার বাইকটা অ্যাপার্টমেন্টের সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। জি ম্যাম, আমি এক্ষুনি বের করছি। বলে আরোহী ফোন রেখে ওয়াশরুমে ঢুকে পড়লো। শার্ট আর প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো শক্ত করে খোপা করে মুখে মাস্ক লাগালো, হাতে হ্যান্ড গ্লাভস আর পায়ে লেডিস ব্ল্যাক শু। আয়নাতে এক পলক দেখে বিড়বিড় করে পড়ল, কমপ্লিট। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখলো সাইডে একটা কালো রঙের বাইক দাঁড় করানো, এর উপর চাবি ঝুলছে। আরোহী আর কিছু না ভেবে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। প্রায় 20 মিনিটের মাথায় আরোহীর বাইক এসে থামলো একটা পুরনো বাড়ির সামনে। পুরান ঢাকার ভেতরে হওয়ায় আশেপাশে অনেক পুরনো বাড়ি আছে। আরোহী বাইক পার্ক করে চাবিটা পকেটে ঢুকাতে ভেতরে ঢুকলো। লাল লাইটের নিচে চেয়ারের সাথে হাত পা মুখ ও বাঁধা একটা 28 কি 29 বছরের যুবক। আরোহী ফুলকুচকে আশেপাশে তাকালো। রুমে সুলতান আত্মার আন্ডারে 2 জন লোক আছে। আরোহী সুলতানকে ইশারা করতে সুলতান তার হাতে থাকা রিভলভারটা আরোহীর হাতে দিল। আরোহী রিভলভারের গুলি সংখ্যা যাচাই করে রিভলভারটা স্টার্ট করে ছেলেটার সামনে বসে রিভলভার কপালে ঘষতে তার মুখ থেকে টেপটা খুলো। সামনে কারোর উপস্থিতি টের পেয়ে ছেলেটা নেতিয়ে যাওয়া চোখ খুলে তাকালো আরোহীর দিকে। কার আদেশে মাহবিন খান আয়াতের উপর হামলার পরিকল্পনা করেছিস? আরোহীর হুঙ্কারে ছেলেটা খানিকটা কেঁপে উঠল, কিন্তু কিছুই বলল না। আরোহী ভুরু কুঁচকাল। কি হলো, কথা বল। কে আদেশ করেছে তোকে মাহবিন খান আয়াতকে মেরে ফেলতে? জানি না। জানিস তুই? আমাকে বললে আমি তোকে জানে মারবো না, আর যদি না বলিস? ছেলেটা ফুপাতে বলল, বলবো না, আমি কিছু বলবো না, মেরে ফেললো না। আরোহী হাসলো। বাহ, জেদ দেখছি ভালোই আছে, কিন্তু আমার সাথে জেদ একদমই পছন্দ না আমার। চিনিস তুই আমাকে? না, চিনি না, চিনতেও চাই না। ওই রাতকে মেরে ফেললে তোর কি? তোর তো কিছু হয় না। আরোহী চেয়ারে আরাম করে গা হিলিয়ে দিয়ে বলল, তোর ধারণা একদমই সঠিক নয়। তুই আমাকে চিনিস না, এটা ঠিক। আমার পরিচয়টাই আগে দেই তোকে। আমি আরোহী চৌধুরী, স্পেশাল ফোর্স অফিসার। আর আমার দ্বিতীয় পরিচয়, আমি মাহবিন খান আয়াত এবং আবরার চৌধুরীর বড় মেয়ে। আমার সামনে আমার মাকে মারা প্ল্যান করবি তোরা, আর আমি তাকিয়ে মজা দেখব? সেটা কি করে হয় বলতো? ছেলেটা নিভু চোখে আরোহীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মাহবিন খান আয়াতের মেয়ে? আরোহী মুচকি হেসে, বাহ, সোজা তুই থেকে আপনি, ইন্টারেস্টিং। কিন্তু আমরা তো সব খবর নিয়ে আসলাম। তার বড় মেয়ে তো বিদেশে থাকে, অনেক বছর যাবৎ দেশে আসে না সে। বাড়িতে শুধু ছোট মেয়েই থাকে। তাহলে? আরোহী বেশ শব্দ করে হাসলো। তোরা যা তথ্য কালেক্ট করেছিস সেটা যে পুরোপুরিভাবে মিথ্যে তা কিন্তু না। তবে এখন তোর সামনে মাহবিন খানের মেয়ে বসে আছে, সেটাও কিন্তু মিথ্যে না। সো মরতে না চাইলে নামটা ফটাফট বলে দে। ছেলেটার কপাল পেয়ে রক্ত চুইয়ে পড়ছে। আরোহী শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাঁচতে চাইলে সত্যিটা বলে দে। আর তোর কাছে অনলি 2টো অপশন আছে। 1, সত্যিটা বলে দে, তোকে ছেড়ে দিব। আর 2, আমার হাতের বন্দুকের 3টা গুলি তোর নামে করে দিব। অপশন আমার কাছে, বাট চয়েস তোর।
ছেলেটা খানিকটা ভয় পেয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে যে পাঠাইছে তার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আছে আপনার মায়ের সাথে। অযথা নিজের শত্রু বাড়াচ্ছেন কেন? এবার আরোহীর বেশ রাগ হলো। রিভলভারের কপালে ঘষতে ঘষতে হুট করে ছেলেটার পেয়ে শুট করে দিল। ছেলেটা গগন বিদারী চিৎকার করে উঠল। এদিকে সুলতানের অবস্থা নাজেহাল। আরোহীকে কখনো এতটা রেগে যেতে কিংবা কখনো কারের উপর শুট করতে সে দেখেনি। সুলতান আর যাই হোক না, এতটুকু বুঝতে পারছে আরোহীর কাছে তার মা কতটা প্রিয়। তুমি কি ভাবছো তুমি আমাকে কিছু না বললে তোমাকে আমি মেরে ফেলবো? যদি এটাই তোমার ধারণা হয়ে থাকে তবে আফসোস, তোমার ধারণা পুরোপুরিভাবেই ভুল। আমি মোটেও তোমার প্রাণে মারবো না। আরোহী চৌধুরী এত সহজে শাস্তি কাউকে দেয় না। আরোহীর কথা শুনে ছেলেটা অবাক দৃষ্টিতে তাকালো। হয়তো ভাবছে মেয়েটার কথার মানে কোনো সমস্যা নয় তো। এতক্ষণ তুই তুকারি করে হঠাৎ তুমিতে চলে গেল কেন? তার মৃত্যু কি কোনোভাবে সহজ শাস্তি নাকি? ছেলেটা দৃষ্টি লক্ষ্য করে আরোহী মুচকি হাসলো। আমি তুই বলি কিংবা তুমি, সেটা তো ব্যাপার না। আর জানো তো, পৃথিবীতে সবচেয়ে সহজ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মনে তো সব কিছুই শেষ, তার তো সব থেকেই মুক্তি। সর্বশ্রেষ্ঠ মুক্তি হলো এই মৃত্যু। আর আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দিতে পারি বলো তো? বিবেক বলেও তো একটা কথা আছে নাকি? কিছুটা থেমে, তোমাকে আমি একেবারে মারবো না, তিলে তিলে শেষ করব সব কিছু। আজ আসি তাহলে, কেমন? বলে আরোহীর বসা থেকে উঠে সুলতানের দিকে তাকালো। সুলতান ওকে দিনে 3 বেলা থেকে 1 বেলা শুকনো রুটি খাবার হিসেবে দিবে, আর সাথে হাফ গ্লাস পানি। পিছনের দিকে ঘুরে ছেলেটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি আবার মাহবিন খানের মতো এতটা নিষ্ঠুর না, আমার আবার দয়া মায়া অনেক বেশি। বলে কটকট করে বেরিয়ে গেল ঘর থেকে। সুলতান আরোহীর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সারাদিনে মাত্র 2টো শুকনো রুটি আর হাফ গ্লাস পানি দিতে বলেছে, আবার নিজেকে মানব দরদি বলে ট্যাগ লাগাচ্ছে। ব্যাপারটা হাস্যকর না? সুলতান ভেবে পায় না মেয়েটা আসলে কি। আরোহী ঘর থেকে বের হয়ে পকেটে হাত দিয়ে চাবি বের করে বাইকে লাগালো। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেট মোডে বেজে উঠল। আরোহী ভুরু কুচকে পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকালো। সেখানে জলজল করছে রোদাপু নামটা। আরোহীর ভুরুজোড়া আরো কুচকে গেল। 1 ঘন্টা হয়নি আরোহী খান বাড়ি থেকে বের হয়েছে, তার আগেই মায়াটা ফোন দেওয়া শুরু করলো। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পিক করলো। হ্যাঁ বলো। কি রে আরু, কই তুই? সারা বাড়ি চিরুনি তল্লাশি করেও তোকে খুঁজে পেলাম না। নাটক করিস আমার সাথে? যেখানে আসিস অনলি 10 মিনিট। অনলি 10 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। বলে ঠাস করে ফোনটা কেটে দিল। আরোহী নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখ ছোট ছোট করে ফোনের দিকে তাকিয়ে রইল। আনমনে বলে উঠল, সামহাউ রোদাপুকে আমায় থ্রেট দিল। আমি দিই সবাইকে থ্রেট, আর উনি আমাকে? হাউ? আরোহীর হঠাৎ মনে হলো রোদ্দাকে 10 মিনিট টাইম দিয়েছে। আপাতত আরোহী যেখানে আছে সেখান থেকে আর উড়াল দিয়ে গেলেও 10 মিনিটে যাওয়া সম্ভব নয়। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল। প্রায় 40 মিনিটের মাথায় আরোহী এসে পৌঁছালো খান মেনশনে। আরোহী পর একটা শ্বাস নিয়ে ভেতরে ঢুকে সোজা রোদেশির রুমে। আরোহী রোদেশির রুমে ঢুকতে ঢুকতে মাস্ক খুলো, গরম লাগছে প্রচুর। আরোহীকে দেখে রুমে যারা ছিল ছোট বড় সবাই বের হয়ে গেল। কোনো এক কারণে আরোহীকে প্রায় সবাই অন্য নজরে দেখে। অনেকটা ভয় পাই তাকে। তা নিয়ে আরোহীর কোনো মাথা ব্যথা নেই। রোদেশি তখন বসে বসে নিজের হাতে মেহেদি পর্যবেক্ষণ করছে। আরোহীকে দেখে সে উঠে দাঁড়ালো, ভোর কুচকে বলল, কি রে, এমন গুন্ডা সেজে আসছিস কেন? আর আধা ঘন্টা লেট। রোদেশির কথা শুনে আরোহীর দাঁতের দাঁত চেপে বলল, তোমার 7 পুরুষের ভাগ্য হাতে রিভলভার নিয়ে ঢুকিনি, আর তোমার জামাই আমার জন্য এয়ারপ্লেন কিনে দেয়নি যে তুমি যখন বলবা উড়ে উড়ে তোমার কাছে চলে আসবো আমি। আহা, চড়ছিস কেন? আমি কি করলাম? আরোহী ভুরু কুচকে রোদেশির দিকে তাকিয়ে বলল, কি জন্য আসতে বলেছো সেটা তো বলো। রোদেশি নিজের হাত আরোহীর মুখের সামনে ধরে বলল, মেহেদি দিয়েছি, বলতো কেমন হয়েছে? আরোহী বিরক্ত হলো। এই মেহেদি দেখানোর জন্য এত জরুরি তলব? বিরক্তির দৃষ্টিতে তাকলো সে রোদেশির দিকে।
আরোহীর তাকানো দেখে হয়তো রোদসী বুঝতে পারলো সে এখন বেশি বেশি করছে, তাই আরোহীর দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আরু তুই বরং বস, আমি দেখি আমার জামাইটা খাইছে নাকি। বলে তড়িঘড়ি করে বারান্দায় যেতে যেতে মনে মনে বলল, বড় বোন হয়ে ছোট বোনের দৃষ্টিকেই ভয় পাই, এমন পিস মনে হয় এই পৃথিবীতে আমি একমাত্র। আরোহী রোদসীর যাওয়া দেখে কিছু বলতে পারল না। ক্লান্ত সে ভীষণ। রুম থেকে বের হয়ে কিছু দূর হাঁটতেই নজর এলো তার বাবার অবস্থান। ড্রয়িং রুমের এক পাশে চেয়ার টেনে বসে বসে মোবাইল ঘাঁটছে, হয়তো গেম খেলছে আবরার। বুড়ো হচ্ছে অথচ গেমের এত নেশা। ঠিক এই কারণেই আজ যে কত শত মোবাইল ভাঙছে তা আল্লাহ জানে। আরোহী নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দীর্ঘায় এগিয়ে গেল আবরারের দিকে, পাশে একটা চেয়ার টেনে বসলো, কিন্তু আবরারের কি আর সেই দিকে খেয়াল আছে? আরোহী বসে বসে তার বাবার গেম খেলাই দেখছে আর বোঝার চেষ্টা করছে আসলে এই গেমের মধ্যে আছেটা কি যাতে এত নেশা। প্রায় মিনিট 5 পরে আবরারের আরেক পাশে এসে বসলো আয়াত। আবরারের তাও কোনো খেয়াল নেই। আরোহী আবরারের কাঁধে মাথা রাখতেই আবরারের হুঁশ এলো। নিজের ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। নিজের কাঁধের উপর মেয়ের মাথা দেখে মুচকি হাসলো। মোবাইল অফ করে এক হাত দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কখন এলি? আরোহী কাঁধে মাথা রেখে উত্তর দিল, তুমি যখন গেম খেলায় ব্যস্ত তখন। আবরার হাসলো। তার অপর পাশে তাকাতেই নজরে এলো প্রিয়তমার মুখ। আয়াত বসে বসে মোবাইলে কিছু একটা দেখছে। তুমি এখানে? ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াত। কেন, আশা বারণ নাকি? উল্টো বোঝো কেন? আয়াত খানিকক্ষণ চুপ থেকে বলল, আবরার চৌধুরী তোমার মেয়েকে বলো টেবিলে খাবার বাড়া আছে, খেয়ে নিতে। আরোহী ভুরু কুঁচকে উঠে বসলো। আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও আরোহী কারো কাছে খাবার চায়নি, যদি কারো এতই দরদ হয় সে যেন খাইয়ে দেয়। আই ডোন্ট মাইন্ড। আবরার তোমার মেয়েকে বলে দাও কারোর ঠেকা পড়েনি কোনো গুঞ্জামেকে খাইয়ে দিতে। আরোহী ভুরু কুঁচকে আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও তো, নিজের মায়ের সেফটির জন্য গুন্ডামি করলেও এটাকে গুন্ডামি বলে না, এটা জাস্ট সন্তান হিসেবে কর্তব্য। আয়াত মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, আবরার তোমার মেয়েকে বলে দাও নিজের জীবনের রিস্ক রেখে অন্যকে বাঁচানোর দরকার নেই, যার জন্য করছে সে নিজেই সেফটি মেনটেন করতে পারে। এই মামের কথাবার্তা সব আবরারের মাথার উপর দিয়ে যাচ্ছে। বেচারা একবার বইয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার মেয়ের দিকে। এদের এমন ঠেলাঠেলিতে আবরার হতভম্ব হয়ে গেল। এবার আর শুনতে না পেয়ে সে নিজেই বলে উঠল, ওহো, কি শুরু করলে তোমরা মামি? ঝগড়া করতে হলে নিজেদের মধ্যে করো না, মধ্য দিয়ে আমাকে টানো কেন? আরোহীর দিকে তাকিয়ে বলল, আরোহী তুই কি এখনো খাসনি? আরোহী চুপ করে রইল। আপনার আয়াতের দিকে তাকিয়ে বলল, তুমিও নিশ্চয়ই খাওনি আয়াত? আয়াত শুনো না শোনার ভান করে রইল। আপনার দীর্ঘশ্বাস ফেলেই বলল, চুপচাপ এখানে বসে থাকো দুইজনে, আমি আসছি। বলে চেয়ার থেকে উঠে খাবার আনতে চলে গেল। আয়াত আর চোখে আরোহীর দিকে তাকালো। ঠিক একই মুহূর্তে আরোহী ও আয়াতের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই দুজনের চোখ সরিয়ে নিল, মানে কোনোভাবেই কথা বলবে না। প্রায় মিনিট 5 মধ্যেই আপনার এক প্লেট খাবার নিয়ে হাজির। চেয়ার টেনে দুজনে মুখোমুখি বসে নিজ হাতে মেখে প্রথমে আরোহীর মুখে দিল। আরোহীও ভদ্র মেয়ের মতো মুখে তুলে নিল। পরবর্তীতে আয়াতের মুখে দিল। কি বলবে এটা মা মেয়ে? খাবার পর্ব শেষ করে আপনারা দুজনের মুখ মুছিয়ে দিতে দিতে বলল, এই বুড়ো বয়সেও যদি আমার এমন দামড়া দামড়া দুটো বাচ্চা পালতে হয় তাহলে আমাকে আর কদিন পরে আর পাওয়া যাবে? ভাগ্য ভালো তো ছোটটা এখানে নেই, না হলে তো সেও এসে হা করে বসে থাকতো। আয়াত বুড়ো কুচকে আপনার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে আমাকে বাচ্চা বললে? আপনার ঠোঁট চেপে হেসে বলল, আরে না, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো আমার বাচ্চাদের আম্মু, তোমাকে কি বাচ্চা বলা চলে নাকি? দিন যাচ্ছে আর তুমি তো বুড়ি হচ্ছ। আরোহী মা বাবার এমন খুনসুটির মুহূর্তটা নষ্ট না করে নিঃশব্দে চলে এলো। দোতলায় উঠতেই সামনে পড়লো রোদসী, হাতে একটা 1 পিস সুতির টপ। সে বোধহয় এদিকেই আসছিল। আরুকে দেখা মাত্রই রোদসী বলে উঠল,
আরু তোকেই খুঁজছিলাম, তুই এই গুন্ডা মার্কার লেবাস ছেড়ে এটা পরে নে আর রেস্ট কর। মিরাজ ভাইয়া পাশের রুমটা গোছানো আছে, ওইটাতেই চলে যা। আমি আমার অ্যাপার্টমেন্টে চলে গেলে ভালো হতো, তাই না? রোদসী বিরক্তিকর দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, রাগাস না তো আরু, যা বলেছি তাই কর। আর তোকে বললেও তুই মেহেদি দিবি না, তাই অযথা মুখ খরচ করে লাভ নাই। যা গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাক। বলে হাতে কাপড়টা গুজে দিয়ে রোদসী চলে গেল। আরোহী এক নজর চারপাশটাই চোখ বুলিয়ে নিল। সেই সন্ধ্যায় আয়ুষকে দেখেছিল, তারপর সে লাপত্তা। কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। কে জানে কে আবার কি মনে করে বসে থাকে। যদিও আরোহী কারোর কথার ধার ধারে না। আরোহী আর কিছু না ভেবে মিরাজের পাশের রুমে এটাই। আরোহী হাতের টপস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 15 পর গোসল শেষ করে বের হয়ে দেখলো বিছানার উপর বিভিন্ন শপিং ব্যাগ রাখা। আরোহী চুলটা ভালোভাবে মুছে বিছানায় বসে শপিং ব্যাগ খুলল। শপিং ব্যাগের ভেতরে তার সব অনুষ্ঠানের পরা শাড়ি, যা সে অ্যাপার্টমেন্টের কাবাটে রেখেছিল। আরোহী বুড়ো কুচকে ভাবতে লাগলো, এগুলো আনলো কে? চাবি যদিও রিসেপশনে আছে, মনে হয় রোদ আপু, তাছাড়া আর কে? আরোহী ধরে নিল এসব রোদসীর কাজ। সে সবকিছু কাবাটে রেখে লাইট অফ করে বিছানায় শুতে গেল। শোয়া মাত্রই তার চোখে ভর করলো শতর রাজ্যের ঘুম। হঠাৎ তার ঘুম থেকে মনে হলো দরজা খোলার আওয়াজ পেল। কে আসলো এই অসময়ে এই ঘরে? কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতেই চমকে উঠল আরোহী। তবে সেটা সামলে চুপ করে রইল কিছুক্ষণ। আরোহীর অজানা নয় মানুষটাকে। নিভু নিভু আলোতে মানুষটার অবৈ স্পষ্ট। আরোহী নড়ল না আর না কথা বলল। আরুষ নিচু হয়ে বেশ লম্বা একটা চুমু খেয়ে সরে এলো। নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসলো ঠিক আরোহীর মুখের সামনে। আরোহীর হাত জড়িয়ে ধরলো, বসে রইল বেশ অনেকক্ষণ। বিড়বিড় করে কিছু বলল হয়তো, যা আরোহীর কান পর্যন্ত এলো না। তাতে বেশ বিরক্ত সে। উঠে যাবার আগে শুধু একটা কথাই শোনা গেল, পাখি, পৃথিবীতে যেখানে সুখ আছে সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল। আমি কি সেই নিষেধটা অমান্য করতে পারি না? বলে ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরোহী চোখ খুলে তাকালো। মানুষটা রুম ছাড়লো, তার গায়ের গন্ধটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরোহী তাচ্ছিলের হাসলো। তার জীবনটা এত বেরঙিন না হলেও পারত। মাঝরাতে আরোহীর বেশ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল গায়ে ভীষণ জ্বর, গলাটা বেশ শুকিয়ে আসছে, ঠোঁট দুটো বেশ শুষ্ক, কিন্তু ওঠার জন্য শরীরে কোনো শক্তিও পাচ্ছে না যেন সে। শুধু আজ নয়, বেশ অনেক দিন ধরেই সে এই ব্যাপারটা খেয়াল করছে। মাঝে মাঝে জ্বর হয় তার, গিটে গিটে ব্যথাও হয়, আবার দু একবার মেডিসিন নিলে ঠিক হয়ে যায়। বেশ একটা গুরুত্ব দেয় না সে। কাজে চাপে নিজের প্রতি একদমই খেয়াল করা হয় না তার। নিজের প্রতি বড্ড অবহেলা করা হয় আজকাল। খুব কষ্ট করে চোখ খুলো সে। উঠে বসে হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে ফেললো। এবার মনে হয় একটু বেটার লাগছে। ভাবলো এবার কি ডাক্তারের শরণাপন্ন হবে। পরবর্তীতে সেটাও মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এই সামান্য কারণে ডাক্তারের কাছে যাওয়াটা তার কাছে নিতান্তই হাস্যকর ঠেকছে। বেশ একটা মাথা ঘামলো না এ ব্যাপারে। শুয়ে পড়লো আবারও। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আরোহীর। মাথাটা ভার ভার লাগছে। মাথায় হাত দিয়ে রুম থেকে বের হলো সে। এখনো বেশি একটা মানুষ ওঠেনি ঘুম থেকে, সবে সকাল 6টা। ভাবলো একবার পুরো বাড়িটা একবার চক্কর দিলে কেমন হয়। পরবর্তীতে মদ ঘুরিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে আটকে যে একটা রুমের সামনে। দরজাটা বেশ খানিকটা ভিড়ানো। আরোহী খানিকটা উকি দিল দেখার জন্য। হঠাৎই ভেতর থেকে কোনো পরিচিত কণ্ঠ ভেসে আসলো আরোহীর কানে। কোনো অবিবাহিত ছেলের রুমে উকিঝুঁকি মারা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের গুণের মধ্যে পড়ে না। তার উপর আমি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। একজন ডাক্তারের রুমে উকিঝুঁকি দেওয়া কি ঠিক, মিস আরোহী চৌধুরী? ফট করে আরোহী সোজা হয়ে দাঁড়ালো। তার দেখা অনুযায়ী তো ভেতর কাউকেই দেখতে পেল না। তাহলে ধাক্কা দিল দরজায়। দরজা খুলে রুমে প্রবেশ করতেই তার চোখে দৃশ্যমান হলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা আরুষের দিকে। একটা অবিবাহিত ছেলের রুমে বিনা অনুমতিতে প্রবেশ কি ঠিক, মিস আরোহী? আরুষ চোখ বন্ধ করে কথাগুলো বলল। আরোহী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরোহী চৌধুরী কখনো ঠিক বেঠিকের ধার ধারে না ডক্টর আরুষ। অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠুন।
একজন ডক্টর হিসেবে নিশ্চয়ই রোগীকে বেলা 12টা পর্যন্ত ঘুমোতে বলবেন না। ডক্টরই যখন 12টা পর্যন্ত ঘুমায়, সেখানে তার রোগীরা কি করবে? অন্যকে ভালো মন্দ আর ঠিক বেঠিকের হিসেবটা না হয় বুঝিয়ে আগে নিজে বুঝেন, কাজে আসবে সেটা। বলে আরোহী গটগট করে রুম থেকে বের হয়ে গেল। আরোহী যেতেই আরুষ ফট করে উঠে বসলো, কপাল কুঁচকে ভাবতে লাগলো সে কখন বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আরোহী তো হুদায় কতগুলো কথা শোনাই গেল, আজ না হয় একটু দেরি হয়েছে। আরুষের চোখ দেয়াল ঘরের দিকে যেতেই সে ভুরু কুঁচকে তাকালো। সবে তো 6টা, তাহলে দেরি কিভাবে? আজ না হয় আরোহী আগে উঠেছে, তাই বলে এক বস্তা জ্ঞান দিয়ে গেল। বিরক্তি দিতে কপাল কুচকালো সে। ঘড়ির কাঁটা তখন 8টায় কাঁটায় গিয়ে টিকটিক করে জানান দিচ্ছে। সবই তখন খাবার টেবিলে, একমাত্র আরোহী ছাড়া। আরোহী সোফার এক কর্নারে বসে মোবাইল দেখছে। অনেক সাদাসাদির পরও সবে ব্যর্থ হয়েছে ওকে খাওয়াতে। একবার যখন না করেছে, তার মানে কেয়ামত হয়ে গেল সে এই মুহূর্তে খাবে না। হঠাৎ নিজের সামনে খাবারের অস্তিত্ব টেপে চোখ তুলে তাকালো আরোহী। খাবার হাতে আরুষ দাঁড়িয়ে আছে। আরোহী ভুরু কুচকালো। এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? হাঁ কর। আরোহী ঘাড় ঘুরিয়ে টেবিলে তাকালো। সবার এক্সপ্রেশন দেখে বেচারি পেট ফেটে হাসি আসছে, কিন্তু এই মুহূর্তে হাসি দেওয়া মানে অসম্ভব কিছু ঘটে যাওয়া। তাই হাসিটাই গিলে আশেপাশে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে আছে বলেই ভুল হবে। চোখ দুটো রসগোল্লা বানিয়ে তাকিয়ে আছে, শুধুমাত্র তার মা ছাড়া। এসব কাজে আয়তের ইন্টারেস্ট বরাবরই ছিল না। রুষা মাত্রই ঘুম থেকে উঠে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। খাবার টেবিলের সবাইকে খাবার রেখে কোথাও তাকিয়ে থাকতে দেখে সেও তাকালো। বেচারি পারে না চোখগুলো খুলে বের হয়ে আসে। আরোহী পুনরায় আরুষের দিকে তাকালো, মুচকি এসে বলল, নো নিড মিস্টার খান। আরোহী নিজের কাজ নিজেই করতে পারে। সে নিজের কাজ করা শিখেছে, এখন আর কারো হেল্পের কোনো প্রয়োজন পড়ে না। আরুষের মনটা খারাপ হয়ে গেল। পরবর্তীতে আরোহীর অভিমান বুঝতে পেরে আরোহীর পাশে ধপ করে বসে বলল, সেটা তো জানি, তুই বেশ বড় হয়ে গেছিস, অনেক অভিমান করতেও শিখেছিস, মুখের উপর ঠাসঠুস কথা বলতেও শিখেছিস, কিন্তু আমার কাছে তুই সবসময়ই সেই ছোট্ট আরোই থাকবি। আরোহী কপাল কুঁচকে বোঝার চেষ্টা করছে আসলে আরুষের মতলবটা কি। আরুষ খানিকটা চেপে বসলো আরোহীর দিকে। তা দেখে আরোহীও খানিকটা সরে বসলো। আরুষ আরেকটু চাপতেই আরোহী রাগের দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আরোহী কথা শেষ করার আগেই আরোহীর মুখে খাবার ঢুকিয়ে দিল। আরোহী খাবার মুখে নিয়ে বিস্ফোরিত চোখে আরুষের দিকে তাকালো। আরুষ ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? তোর কি মনে হয় আমি তোকে ভয় পাই? আমি কিন্তু মোটেও তোকে ভয় পাই না। আর খাবার সময় কথা বলা ঠিক না, তাই কথা না বলে চুপচাপ চিবা। আরোহী রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। আরোহী উঠতে নিবে অমনি আরুষ আরোহীর হাত চেপে বসিয়ে দিয়ে দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল, এখান থেকে এক পা সামনে আগাবি তো পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দেব। আই থিঙ্ক অ্যাটলিস্ট তুই আমাকে ভালো করেই চিনিস। আরুষ খান এক কথার মানুষ। আমি যেমন ভালো তার চেয়েও বেশি খারাপ। আরোহী নাক ফুলিয়ে বসে রইল। কেন জানি এই মানুষটার কথা অমান্য করতে পারে না, তবে আকাশসম অভিমান আর রাগ এখনো জমা আছে এই মানুষটার প্রতি। আরোহী চুপ করে বসে রইল। বিয়ে বাড়ি, চারপাশে মানুষজন গিজগিজ করছে, তার উপর খানবাড়ির বিয়ে বলে কথা। আয়োজনের তো কোনো কমতি নেই। মানুষের কোলাহল আরোহীর বরাবরই অসহ্য লাগে। আরোহী যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে। নিজের জন্য বরাদ্দ করা রুমে দরজা লাগিয়ে সে বসে আছে। আপাতত বাহিরে যাওয়ার ইচ্ছে বা আগ্রহ তা নেই, কিন্তু বেলা তো আর বসে থাকবে না। দুপুর হয়ে এসেছে, হয়তো ঘন্টা খানেকের মাঝেই বরযাত্রী চলে আসবে, অথচ সে এখনো রেডি হয়নি। আরোহী দোটানায় আছে, সে কি শাড়ি পরবে নাকি ফর্মাল ড্রেস আপ করবে। এত মানুষের ভিড়ে এমনিতেই তো শাড়িতে অভ্যাস নেই তার উপর এত মানুষ। সাদা রঙের শাড়িটা কাবার্ড থেকে বের করেও আবার রেখে দিয়ে সাদা রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করলো।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই সেই শার্ট আর প্যান্ট পরে নিল। চুলগুলো মাঝ বরাবর সিঁথি করে পেছনে খোপা করে, মুখে মাস্ক লাগানো। নিজের ব্যাগটা গুছিয়ে রাখলো যেন বিয়ের কার্যক্রম শেষ হতেই সে তার গন্তব্যে চলে যেতে পারে। শুধুমাত্র রৌদসীকে দেওয়া কথার জন্য সে সব কিছু দেখেও চুপ করে আছে, নয়তো এত ভালো সে কখনো কোনো কালই ছিল না। আরোহী বিছানার উপর বসে চিন্তা করতে লাগলো সেই দিন রাতের কথাগুলো, যেদিন আরোহী খান মেনশনে এসেছিল। আরু শোন, আমার একটা কথা রাখবি? আরোহী বিছানায় বসে ভরু কুচকে তাকালো রৌদসীর দিকে। বলো। প্রমিস কর রাখবি? ঠিক আছে রাখবো, বলো এবার। রৌদসী জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, দেখ আরু, আমি জানি তোর সবার উপরই রাগ, এমনকি আমার উপরেও, কিন্তু এই দুটো জিনিস প্লিজ তুই মানিয়ে চলিস। যে যা বলে মেনে নিস। আমি চাই না কোনো অশান্তি হোক বাড়িতে। জানি আমি তুই আরুষ ভাইয়ার উপর ভীষণ নারাজ, তবে এই 2 দিন একটু ভালো বিহেভ করিস ভাইয়ের সাথে। এটা তোর কাছে আবদার বা অনুরোধ, যা বলিস তো সেটাই। তুমি কি বলতে চাচ্ছ? আমি অশান্তি করি না, তবে এটা তুইও জানিস তুই খুব বদরাগী আর বদমেজাজি। প্লিজ বোন, একটু সামলে নিস। আরোহীর ইচ্ছে না থাকা সত্ত্বেও মেনে নিয়েছিল রৌদসীর কথা, অমান্য করেনি কারোর কিছু। গতরাতে আরুষ যখন তার রুমে এসেছিল তখন সে জেগেছিল, কিন্তু কোনো কথা বলেনি, কারণ সে জানি আরুষ বুঝুক সে জেগে আছে। আরুষ যদি বুঝতে পারতো সে জেগে আছে তাহলে তার এক্সপেকশন বেড়ে যেত, কিন্তু এখন আরুষ জানে না যে আরোহী তখন জেগেছিল, তাই সে আরোহীর সেন্সে থাকা অবস্থায় কাছে আসার চেষ্টা বা শ্বাস কোনোটাই করবে না, না হলে কখনোই আরুষকে তার ধারে কাছে আসার চান্স দিত না। আর সকালের ব্যাপারটাও ঠিক একই কারণে আরোহী চায়নি সকাল সকাল কারোর মুড খারাপ হোক। সে বলে অনেক কথাই বলতে পারত, কিন্তু সে বলেনি, কারণ সেই মুহূর্তে তার কথাগুলো কারোরই ভালো লাগতো না। আরোহী চায়নি বিয়ে বাড়িতে কারোর মুড খারাপ করতে, তাই সে মেনে নিয়েছিল আরুষের কথা, তবে এটাই ফার্স্ট এবং লাস্ট। আরোহী বিয়ের পর্ব শেষ করে পাড়ি জমাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সকালেই সে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যেটার সূত্রপাত চট্টগ্রাম বন্দরের কাছাকাছি, তাই আজ রাতে তাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। তার হাতে মাত্র 2 মাস সময় আছে, তার মধ্যেই সকল কালপ্রিটকে বের করতে হবে, তবে তার প্রমোশন কনফার্ম। এমনিতে তার পিছনে কত শত্রু আর সমালোচনা করার মানুষের অভাব নেই, তার উপর আজ পর্যন্ত সে কোনো কাজই ব্যর্থ হয়নি। আরোহীর কনফিডেন্ট লেভেল ভীষণ হাই, নিজের উপর প্রবল বিশ্বাস, সে যেই কাজে হাত দেয় সেখানে সে সফল হবে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল, হঠাৎই বাইরে থেকে শোরগোল শোনা যাচ্ছে, সবার মুখে একটি কথাই, বর এসেছে, বর এসেছে। আরোহী দরজা খুলে বের হলো। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে চোখ তুলে সামনে তাকাতেই দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে তার। কোথা থেকে রুষা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দি ভাই। আরোহী রুষার দিকে তাকিয়ে পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বলল, কি সমস্যা, এত দৌড়াচ্ছিস কেন রুষা? কুকুর তাড়া করেছে? রুষা ঢুক গিলে বলল, আরে না, কুকুরে আমাকে তাড়া করে না, উল্টে আমি কুকুরে তাড়া করি। বলে রুষা শব্দ করে হেসে দিল। আরোহী দীর্ঘশ্বাস ফেল, সে তো ভুলে গিয়েছিল তার বোন তো আর পৃথিবীর প্রাণী না, সে তো ভিন গ্রহের এলিয়েন, নয়তো এত লাফালফি মানুষ করে। এক দণ্ড কোথাও বসার সুযোগ বা সময় কোনোটাই তার কাছে নেই। সে যাই হোক, তুমি এই ড্রেস পরেছো কেন? তোমার শাড়ি কই? আরোহী বাহিরে যেতে যেতে বলল, অ্যাজ মাই উইশ। রুষা আরোহীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, ঠিক আছে, তুমি শাড়ি পরো বা শার্ট, দুটোতেই তোমাকে ঝাক্কাস লাগে দি ভাই, একেবারে হলিউডের খলনায়িকা। আরোহী থেমে গেল। হঠাৎ থামতেই রুষা হকচকিয়ে উঠে আরোহীর পিঠে গিয়ে ধাক্কা খেলো, কারণ এতক্ষণ সে আরোহীর পিছনে পিছনে তাকে ফলো করেই আসছিল, কিন্তু হঠাৎ থেমে যাওয়ায় সে ব্যালেন্স রাখতে পারেনি। আরোহী পিছনে ঘুরে রুষার দিকে তাকিয়ে পড়ল, আমাকে দেখতে খলনায়িকা, আই মিন ভিলেন মনে হয়? আরোহীর কথায় রুষা দাঁত কিলিয়ে হেসে বলল, তুমি দেখো না দি ভাই, প্রতিটি মুভিতে নায়িকা থেকে খলনায়িকায় বা ভিলেন বেশি কিউট আর সুন্দর থাকে। আমি তো প্রতিবারই নায়ক রেখে ভিলেনের উপর ক্রাশ খাই। আরোহী সামনে ঘুরে মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, আসলেই আমার গল্পে আমিই ভিলেন।
আরোহী বাইরে এসে বাগানের একটা কর্নারে ফাঁকা জায়গায় বসে বিভিন্ন তথ্য দেখছে চট্টগ্রাম শহরের। আরোহী সবসময় যেখানে যাবে সে বিষয়ে আগে সে ঘাটাঘাটি করে জেনে নেয়, যেন গিয়ে কোনো প্রবলেমে না পড়তে হয়। হাই, আমি তিহান। নিজের সামনে কারোর হাতের অস্তিত্ব পেয়ে চোখ তুলে তাকালো আরোহী। অপরিচিত কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকালো। ছেলেটি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো, কিন্তু আরোহীর মাঝে হাত মেলানোর কোনো আগ্রহ দেখা গেল না। আরোহী পুনরায় মোবাইল দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। তিয়ান বেশ হকচকিয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে তাকে ইগনোর করলো। ব্যাপারটা তার কাছে বিরক্ত হবার বদলে বেশ ইন্টারেস্টিং মনে হলো। সে নিজের হাত গুটিয়ে না নিয়ে উল্টো আরেকটু সামনে এগিয়ে গিয়ে পড়ল।